আমার একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে, ইজ ইট ম্যান্ডেটরি টু ইউজিং নেমস্পেস এসটিডি ইন সি প্লাস প্লাস? তো আমরা এই প্রশ্নের সাথে রিলেটেড যে কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে আজকের স্টাডিটা করব। তো সিম্পলি যদি এটার উত্তর দেওয়া যায়, আনসার উইল বি নট ম্যান্ডেটরি বাট ইউজফুল। অর্থাৎ এটা আমাদের ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই। তো ব্যবহার করলে আমরা কিছু ক্ষেত্রে হেল্প পাবো। আমাদের কিছু কোড আমাদের রিপিটেডলি টাইপ করতে হবে না। তো এই বিষয়টা আমরা ডিপলি স্টাডি করব। লেটস ব্রেক ইট ডাউন। টিপিক্যাল সি প্লাস প্লাস কোড তৈরি করি। আমরা প্রথমেই প্রি প্রসেসর ডিরেক্টিভ লিখব, ইনক্লুড করব আমাদের ইনপুট আউটপুট স্ট্রিম হেডার ফাইলকে আইও স্ট্রিম। তো আইও স্ট্রিম এই হেডার ফাইলটা ইনক্লুড করলে আমরা ইনপুট আউটপুট রিলেটেড যত ক্লাস আছে তাদেরকে গ্লোবাল স্পেসে নিয়ে আসতে পারবো। তো ইনপুট আউটপুট স্ট্রিম থেকে আমরা কি ব্যবহার করব? সি আউট, এটি একটি অবজেক্ট of class oStream or output stream used to print something. আমরা iostream-এর cin এই অবজেক্টটা ব্যবহার করব। এটা একটা অবজেক্ট of class iStream used to take inputs from console. আমরা কিবোর্ড থেকে কোনো ভেরিয়েবলের জন্য ইনপুট নিতে পারি সিন এর মাধ্যমে। তো আমরা ENDL or inline manipulator, তো এটা আমরা ইউজ করি টু টেক এ নিউ লাইন। আমাদের কোড যেখানে কোনো কিছু প্রিন্ট করবে তারপরে অটোমেটিকলি একটা নিউ লাইন নেওয়ার জন্য আমরা ENDL or inline এই ম্যানিপুলেটরটা ব্যবহার করে থাকি। তো আমরা এই যে সি আউট, সি ইন, এন্ড লাইন ইত্যাদি এগুলো যে ব্যবহার করব, তো এইগুলোকে গ্লোবাল স্পেসে আনার জন্য আমাদের এই সিস্টেম এই iostream ইনক্লুড করলো অর iostream ইম্পোর্ট করলো। তো আমরা যদি iostreamটা ইনক্লুড না করি তাহলে সি আউট, সি ইন, এন্ড লাইন আমার কম্পাইলার রিকগনাইজ করতে পারবে না। ওকে, তো এগুলো যেন আমরা ব্যবহার করতে পারি, দ্যাটস ওয়াই উই ইনক্লুডেড iostream in our preprocessor directive. ওকে, এখন আমরা এটা কেটে দিচ্ছি, এটার পরিচিতি হলো। এখন আমরা লিখব ইউজিং নেমস্পেস এসটিডি। এটা আমরা সাধারণত বুঝে অথবা না বুঝে আমরা ব্যবহার করে থাকি। এটা আমরা আজকে দেখব কেন এটা লিখি। তো প্রথমত আমরা এটা লিখে একটি কোড রান করি, তারপরে এটা না লিখলে কি হতো সেটা আলোচনা করব এবং ফার্দার আমরা এটা ব্রেকডাউন করব। তো আমরা এখানে সি আউট অবজেক্টটি ব্যবহার করেছি, তারপর একটু অপারেটর ব্যবহার করেছি, এইটাকে বলা হয় এক্সট্রাকশন অপারেটর। আর সিন এর পরে আমরা একটি অপারেটর ব্যবহার করেছি, এটিকে বলা হয় ইনসারশন অপারেটর। তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সি আউটের মাধ্যমে ইউজারকে একটা প্রম্পট মেসেজ দিলাম যে উই আর এক্সপেক্টিং দ্য ভ্যালু অফ আই। এখন আমরা লিখব আবারও সি আউট এক্সট্রাকশন অপারেটর দ্য ভ্যালু অফ আই, পরে এখন আইটাকে প্রিন্ট দিলাম, জাস্ট সিম্পলি এন্ড লাইন দিলাম, অ্যাজ ইউজুয়াল রিটার্ন 0 দিলাম। আমরা রান করি, 30 দিলাম, দ্য ভ্যালু অফ আই সমান 30। আমরা যদি এখন এই ইনক্লুড iostream এটা না দিই তাহলে কি হবে, এটাকে আমরা কমেন্টের ভিতরে দিয়ে দিচ্ছি। কম্পাইলার এখন এই লাইনটাকে ইগনোর করবে, অর্থাৎ অ্যাজ ইফ যে আমরা iostream ইনক্লুড করিনি। তো সেক্ষেত্রে সি আউটটাকে রিকগনাইজ করতে পারছে না, সি ইনকে রিকগনাইজ করতে পারছে না, সি আউট
এগুলো সবগুলোর জন্য আমরা এরর পাবো। অর্থাৎ আইওস্ট্রিম একটি ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে এই সি আউট, সি ইন, এন্ড লাইন এগুলোকে রিকগনাইজ করানোর ক্ষেত্রে, কেননা সি আউট, সি ইন, এন্ড লাইন এগুলোর ডিক্লারেশন আইওস্ট্রিম এই হেডার ফাইলে আছে। এখন আমরা চাচ্ছি যে ইউজিং নেম স্পেস এসটিডি এইটা আমরা লিখব না, আমরা ডিলিট করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কেমন বিহেভ করে দেখি। এগেইন এরর দেখাচ্ছে, আমাদের বলতে সি আউটটা সে রিকগনাইজ করতে পারছে না। বাট হোয়াই? আমরা তো আইওস্ট্রিমটা দেওয়ার পরই এটাকে রিকগনাইজ করানোর কথা। এখানে আমাদের এই বিষয়টা কনসেপ্ট জড়িত আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটি হেডার ফাইল ইনক্লুড করেছি আইওস্ট্রিম। তো এর ভিতর কি আছে? সি আউট আছে, সি ইন আছে, এন্ড লাইন আছে ইত্যাদি। এখন আমি যদি অন্য কোনো একটা হেডার ফাইল ইনক্লুড করতাম, ধরে নিলাম সেটা XYZ, তার ভিতরে কিছু ক্লাসেস, অবজেক্টস, ফাংশনস ইত্যাদি থাকবে। তো ধরে নিলাম তার ফাংশন, অবজেক্টস, ক্লাসেস হোয়াট এভার, ধরে নিচ্ছে একটা এ, একটা বি, কোইন্সিডেন্টালি একটা অবজেক্ট হয়তো বা সি আউট বা ফাংশন ইত্যাদি হোয়াট এভার। ধরে নিলাম কিছু সি নামে কিছু আছে, তো কোইন্সিডেন্টালি সি নামে কিছু থাকতে পারে, ই এটসেট্রা। সি আউট নামে আইওস্ট্রিমে একটি অবজেক্ট রয়েছে, আবার XYZ নামে একটি হেডার ফাইল যদি থেকে থাকে, আমরা আলোচনাটা করছি হাইপোথেটিকলি, ওকে। তো সেক্ষেত্রে যদি সি আউট থাকে, তো আমার আইওস্ট্রিমের সি আউট কেমন বিহেভ করে সেটা তো ডিক্লেয়ার করা আছে, ডিফাইন করা আছে। তো XYZ এর ভিতরে যদি কোনো সি আউট থেকে থাকে, সেটা তো ডিফারেন্ট কোনো কিছু কাজ করার ক্ষেত্রে তৈরি করা হতে পারে। তো সেক্ষেত্রে এই সি আউট এবং সি আউটের ভিতরে পার্থক্য থাকবে। তো আমরা আমাদের প্রোগ্রামে কোন সি আউটটা আসলে মিন করতে চাচ্ছি সেইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমরা চাচ্ছি ওই সি আউটটা ব্যবহার করতে, যে সি আউটের কাজ কোনো কিছু স্ক্রিনে প্রেজেন্ট করা। যেহেতু একই নামে দুইটা অবজেক্ট বা ক্লাসেস বা ফাংশন যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে কম্পাইলার অ্যাম্বিগিটিতে ভুগবে, সে নেমিং কনফ্লিক্টে ভুগবে সহজ কথায় বলতে গেলে। তো এই নেমিং কনফ্লিক্টটা দূর করার জন্য আমাদের ডেভেলপাররা যে কাজটা করেছে, কিছু অ্যাবস্ট্রাক্ট ফোল্ডার কনসেপ্ট রেখেছে, যে আমি এক একটা অবজেক্ট, ক্লাস অথবা ফাংশন এগুলোকে বিভিন্ন ক্যাটাগরাইজড করে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট ফোল্ডারে রাখবো। আমরা এখানে ফ্রেশটা অ্যাবস্ট্রাক্ট ফোল্ডার বলছি, কারণ ফিজিক্যালি এই ফোল্ডারটা এক্সিস্ট করে না। আমরা মেমোরিতে কখনোই দেখতে পাবো না যে আমরা আমাদের বিভিন্ন ড্রাইভে যেভাবে বিভিন্ন ফোল্ডার তৈরি করে বিভিন্ন ফাইল রাখি, সেরকম কোনো কিছু দেখতে পাবো না। এটা টোটালি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, ওকে। তো C++-এ আমাদের কিছু নেম স্পেসের নাম আমরা যদি মেনশন করি, স্ট্যান্ডার্ড যেই নেম স্পেস সেটা হচ্ছে std, ওকে, std। এরকম আরও কিছু নেম স্পেস আছে যেগুলো থার্ড পার্টি অথবা লাইব্রেরি ডিফাইন্ড, যেমন বুস্ট নেম স্পেস, সিভি নেম স্পেস, আইগেন এটসেট্রা। তো এখন আমরা দেখি যে আমাদের এই std-তে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট রিলেটেড যে ইয়েগুলো আছে, অবজেক্টস, ক্লাসেস অথবা ফাংশনস আছে, সেগুলো থাকবে, যেমন সি আউট, সি ইন, এন্ড লাইন, ওকে। এখন নেম স্পেস বুস্টের ভিতরেও যদি এরকম কিছু থাকে, সি আউট বা থাকলো এবিসি, হ্যাঁ, জাস্ট এক্সাম্পল হিসেবে লিখছি, XY থাকলো, সিভির ভিতরে থাকলো সি ইন, ধরে নিচ্ছি এর ভিতরে আছে এন্ড লাইন। তো এখন আমি যদি সি আউট ব্যবহার করতে চাই, কম্পাইলারকে বলতে হবে যে আমি কোন নেম স্পেসের সি আউটটা ব্যবহার করতে যাচ্ছি। আমি যদি চাই যে এই বুস্টের সি আউটকে ব্যবহার করতে চাই, যদিও বুস্টের ভেতর সি আউট নামে আসলে কোনো অবজেক্ট, ক্লাসেস অর ফাংশনস আছে কিনা আমি জানি না, জাস্ট হাইপোথেটিকলি এই কথাগুলো বলছি। তো আমাকে বলতে হবে যে আমি বুস্টের সি আউট ব্যবহার করতে চাই। অথবা আমি যদি সি ইন ব্যবহার করতে চাই, আমি দেখতে পাচ্ছি সি ইন সিভি নেম স্পেসের ভেতরেও আছে, আবার এসটিডি নেম স্পেসের ভেতরেও আছে। আমাকে বলতে হবে যে আমি কোন নেম স্পেসটা ব্যবহার করতে চাচ্ছি।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নেম স্পেস এসটিডি। এখানে যত ফাংশনস, অবজেক্টস আর ক্লাসেস থাকবে সেগুলোর নাম কিন্তু ইউনিক। হ্যাঁ, সি আউট নামে যেহেতু এখানে কিছু একটা অলরেডি আছে, এই সি আউট নামে কিন্তু আর অন্য কোনো কিছু এসটিডিতে থাকবে না। একই রকমভাবে বুস্টের ভেতরে সি আউট, এবিসি, এক্স সবই ইউনিক নেমস। হ্যাঁ, বুস্টের সি আউট কোনো নেম স্পেসের সি আউট একই হতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল নেম স্পেসের ভিতরে প্রত্যেকটা নেম ইউনিক। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি এই সি আউট ব্যবহার করতে চাই, কম্পাইলারকে বলতে হবে যে কার সি আউট ব্যবহার করতে চাচ্ছি। সি আউট নেম স্পেস স্টেডিতেও আছে, নেম স্পেস বুস্টেও আছে। তো আমি যদি সি ইন ব্যবহার করতে চাই, কম্পাইলারকে আমাকে বলতে হবে যে আমি নেম স্পেসের সিভি, নেম স্পেস সিভির সিন ব্যবহার করতে চাচ্ছি নাকি নেম স্পেস এসটিডির সিন ব্যবহার করতে চাচ্ছি। তো এই ইনফরমেশনগুলোকে আমরা একটা অপারেটরের মাধ্যমে এটা দিই, সেটাকে বলা হয় স্কোপ রেজলিউশন অপারেটর। সেটা হচ্ছে ডাবল কলন, এটা নাম হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। তো আমি যদি চাই যে আমি এই নেম স্পেস এসটিডি এর সি আউট ব্যবহার করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে এসটিডি স্কোপ রেজলিউশন অপারেটর ডাবল কলন, তারপর লিখতে হবে সি আউট। তাহলে এইটা এসটিডির ভেতরে যে সি আউটটা আছে সেইটার অ্যাক্সেস আমাকে দিবে, বা সেইটাকে রিকগনাইজ করবে এবং সেইভাবে কাজ করবে। আমি যদি লিখি সিভি সি ইন, এখানে দুইটা সি ইন আছে, একটা হচ্ছে এসটিডিতেও আছে আবার সিভিতেও আছে। তো এই ক্ষেত্রে যেহেতু আমি স্কোপ রেজলিউশন দিয়ে আমি স্পেসিফিক করে দিয়েছি যে আমার সিভি নেম স্পেসের ভেতরে যে সি ইন আছে সেইটা ব্যবহার করতে চাচ্ছি, তাহলে অ্যাকর্ডিংলি কাজ করবে। যে নেম স্পেস সিভির ভেতরে যে সি ইন আছে সেইটাকে আমার বিহেভ করে, সেই রেজাল্ট আমাদের দিবে। কেমন? আবার আমি যদি বলি যে আমার হোয়াট এভার যা কিছুই থাক, আমি একটা নেম স্পেসকে যদি ফিক্সড করে রাখি, সি আউট সি ইন নামে অন্য কোনো নেম স্পেসে কোনো কিছু আছে কি নেই এটা আমার যায় আসে না। আমি কি করতে চাচ্ছি, আমি অলওয়েজ এই এসটিডির অবজেক্টস, ক্লাসেস, হ্যাঁ, অথবা ফাংশনস এগুলো ব্যবহার করতে চাচ্ছি। নেম স্পেস এসটিডি, এই কথাটা যদি লিখি, তার মানে আমি ফোর্সিবলি কম্পাইলারকে বলে দিচ্ছি যে দেখো, এসটিডির ভেতরে কোনো একটি অবজেক্ট, ক্লাস অথবা ফাংশনের নামের সাথে তোমার যদি অন্য কারোর অন্য কোনো নেম স্পেসের ভেতরের কোনো ফাংশন, ক্লাসেস আর অবজেক্টের সাথে মিল খেয়েও যায়, ইট ওন্ট ম্যাটার। ওকে, আমি চাচ্ছি যে এই এসটিডির ভেতরে যেই নাম সেটাকে প্রায়োরিটি দিতে, অর্থাৎ সেইটাকেই আমি আশা করছি। তো সেই ক্ষেত্রে আমরা নেম কনফ্লিক্টটা থাকলেও সেটা এড়াতে পারবো। এখন যদি আমি এই এসটিডি সি আউট না লিখে আমি যদি শুধু সি আউট লিখি, এখন সি আউট নামে নেম স্পেস এসটিডির ভেতরে সি আউট আছে, আবার নেম স্পেস বুস্টের ভেতরেও সি আউট আছে। এখানে একটা নেম কনফ্লিক্ট হচ্ছে হওয়ার কথা, কিন্তু আমি ফোর্সিবলি কম্পাইলারকে বলে দিয়েছি আমি শুধুই নেম স্পেস এসটিডিকে প্রাধান্য দিচ্ছি। অর্থাৎ তোমার সি আউট নামে যদি আরও নেম স্পেসের ভিতরে অন্য কোনো কিছু থেকেও থাকে, ওটাকে ইগনোর করো। আমার নেম স্পেস এসটিডিতে যে সি আউট আছে সেইটা কেমন বিহেভ করে সেই রেজাল্টটা আমাকে দাও। তো সেই ক্ষেত্রে আর আমার এই যে এসটিডি স্কোপ রেজলিউশন ব্যবহার করে সি আউট লিখতে হবে না, কারণ আমি তো কম্পাইলারকে আগে থেকে বলে রেখেছি যে সি আউট মানেই এসটিডি সি আউট। ওকে, আমি শুধু সি আউট লিখলেই হবে। আর আমি যদি এই ইউজিং নেম স্পেস এসটিডিটা না লিখি, তাহলে আমাকে লিখতে হবে এসটিডি স্কোপ রেজলিউশন অপারেটর তারপরে সি আউট। ওকে, তো আশা করি এই কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। এই কারণে আমরা কি করি, সবার উপরে কি লিখি, ইউজিং নেম স্পেস এসটিডি। তাহলে যেহেতু ইউজিং নেম স্পেস এসটিডি লিখেছি, তাহলে তো আর আমাকে দিতে হচ্ছে না, স্কোপ রেজলিউশন অপারেটর দিতে হচ্ছে না। ওকে, তাহলে এটা কাজ করবে, এটা ওকে, আমরা 25 দিলাম, 25 পাচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে আমরা যদি এটা না দিই তাহলে কি হবে। এখন এই যে আইস্ট্রিম ইনক্লুড করার ফলে এখানে আমার সি আউট, সি ইন, সি আউট এগুলো প্রত্যেকটা জিনিসই গ্লোবালি চলে এসেছে। অর্থাৎ এই আইস্ট্রিমের ভেতরে যত ফাংশনস, ক্লাসেস, অবজেক্টস আছে
তো সেইগুলো আবার কোন নেম স্পেসের ভিতরে আছে সেগুলো থাকবে। আমরা তো দেখলাম সি আউট, সিন, সি আউট এগুলো সবই কিসের ভিতরে আছে? নেম স্পেস এসটিডির ভিতরে আছে। অর্থাৎ ইনক্লুড আইস্ট্রিম করা মানে হচ্ছে ওর ভেতরের যেই ইয়েগুলো আছে, যেমন নেম স্পেস এসটিডি, সি আউটের ডিক্লারেশন, সি ইনের ডিক্লারেশন, এন লাইনের ডিক্লারেশন, তাই তো? এখন কথা হচ্ছে যে আমি যদি ইনক্লুড আইস্ট্রিম করি তাহলে তো এগুলো আমি অলরেডি পেয়ে গিয়েছি, তাহলে এগুলো কেন ব্যবহার করতে পারছি না? আমি তো অন্য কোনো কিছুকে ইনক্লুড করিনি, এখানে তো এক্স ওয়াই জেড কোনো কিছু ইনক্লুড করা নেই। তো বাকি যাদের সাথে নেমিং কনফ্লিক্ট হওয়ার বিন্দুমাত্র চান্স ছিল, তো সেগুলোকে তো আমি অ্যাভয়েড করতে পেরেছি, কারণ সেগুলো তো আমি ইনক্লুডই করিনি। তাহলে আমার সি আউট মানেই তো এই এসটিডি সি আউট বোঝানো উচিত, সিন মানেই তো এসটিডির সিন বোঝানো উচিত। তাহলে আমি ইউজিং নেম স্পেস এসটিডি লেখার আসলে যৌক্তিকতা কি? আমি যখন ইনক্লুড আইস্ট্রিম এটা করলাম, এটা হচ্ছে এই নেম স্পেস এসটিডি একটি অ্যাবস্ট্রাক্ট ফোল্ডার সহ এই সি আউট, সিন, এন্ড লাইন এই গ্লোবাল স্পেসে এসেছে। তো এইগুলোকে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমাকে ফোর্সিবলি স্কোপ রেজলিউশন অপারেটর ব্যবহার করতে হবে, যেমন এসটিডি ডবল কলন এসটিডি সি ইন, এসটিডি সি আউট, এন লাইনের জন্যও এসটিডি এন্ড লাইন, এগুলো ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এই যে গ্লোবালি যেটা আসলো নেম স্পেস এসটিডি, এখন এই এসটিডির ভেতরে ঢুকতে পারবে, এসটিডির ভেতরে ঢুকে সি আউটকে রিড করতে পারবে, এসটিডির ভেতরে ঢুকে সিনকে রিড করতে পারবে এবং অ্যাকর্ডিংলি কাজ করবে। কেমন? তো এটা যদি ইনক্লুড আমরা না করি তাহলে তার কাছে এটা এখনও রিকগনাইজড না। ওকে, কিন্তু আমরা যদি জাস্ট ইউজিং নেম স্পেস এসটিডিটা লিখি, এগুলো লেখার প্রয়োজন হবে না। ওকে, এখন কথা হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি এটা কি এভাবে লেখা সবসময় গুড প্রোগ্রামিং প্র্যাকটিস? আনসার ইজ নো। কারণ একটু চিন্তা করি আমরা যে ইউজিং নেম স্পেস এক্স ওয়াই জেড নামে একটা নেম স্পেস আমাদের প্রয়োজন হচ্ছে, এটা হয়তো লেখার বড় প্রোগ্রাম বা কোডের জন্য হয়তো বা লাগতে পারে। তো সেক্ষেত্রে ধরে নিলাম এসটিডির ভেতরে একটি আছে, সি ইন আছে এবং আরও অনেক কিছুই থাকবে, এক্স ওয়াই জেড এর ভিতরে অনেক কিছু আছে, তার সাথে সি ইনও আছে, অর্থাৎ সি ইনটা তাদের ভিতরে কমন। এখন যদি আমি লিখি যে ইউজিং নেম স্পেস এসটিডি ইউজিং নেম স্পেস এক্স ওয়াই জেড, তখন কিন্তু আবার কনফিউশন হয়ে গেল যে আমি যদি এখানে সিন ব্যবহার করি, কার সিনটা ব্যবহার করতে চাচ্ছি, এসটিডির নাকি এক্স ওয়াই জেড এর? এই কারণে বড় বড় প্রোগ্রাম বা কোডের ক্ষেত্রে আমরা আসলে এই কাজটা করি না। আমাদের একটু কষ্ট হলেও আমরা বারবার কি লিখি, এসটিডি সি আউট, বা আমার যদি এখন অন্য কোনো কিছুর সি আউট ব্যবহার করার প্রয়োজন হয় তখন আমরা লিখব এক্স ওয়াই জেড সি আউট। তাহলে এক্ষেত্রে এই সি আউটটা কাজ করবে এসটিডি এর সি আউটটাকে, আর এই সি আউট কাজ করবে এক্স ওয়াই জেড এর ইয়েটাকে, তাহলে আর নেমিং কনফ্লিক্টটা থাকছে না। ওকে, এখন নেম স্পেস ধারণাটা প্র্যাকটিক্যালি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের নিজস্ব নেম স্পেস আমরা তৈরি করি। কেমন? তো আমরা ধরে নিচ্ছি আমরা তৈরি করছি নেম স্পেস n1, এর ভিতরে একটা ইন্টিজার দিলাম, ইন্টিজার i সমান 10। তো আমরা আরও দুইটা নেম স্পেস নিজেরাই তৈরি করছি, ধরে নিচ্ছি নেম স্পেস n2, যেখানে i এর মান আছে 20। আরও একটি নেম স্পেস আছে n3, এখানে i এর মান ধরলাম 30। আমরা দেখতে পাচ্ছি যে এই নেম স্পেস n1 এর ভিতরে i নামে একটা ভেরিয়েবল আছে 10, তার মান নেম স্পেস n2 এর ভিতরে i নামে আরও একটি ভেরিয়েবল একই নামে ডিক্লেয়ার করেছি, তার মান হচ্ছে 20, আবার n3 এর ভিতরে i নামেই আছে 30। তো এই নেম স্পেস n1 এর ভিতরে আরও অনেক কিছু থাকতে পারে, এগুলো আমরা দেখাচ্ছি না সিম্পলি। তো এখন আমরা এইখানে এসে জাস্ট সি আউট দিব। আমরা এখানে ইউজিং নেম স্পেস এসটিডি এটা একটু লিখছি, এটা লিখলাম যেন আমরা আবার এটা ব্যবহার করতে পারি, সি আউটটা ব্যবহার করতে পারি এর জন্য। তো এখন আমরা চাচ্ছি যে আইটাকে জাস্ট প্রিন্ট দেব, সি আউটটাকে প্রিন্ট দেব আই। ওকে, তো এখন আইটাকে রিকগনাইজ করতে পারছে না। ওকে, বলতেছে এই স্কোপে আই নামে কিছু নাই, কিন্তু আই নামে তো আমার এই যে 3টা ভেরিয়েবল আছে। এখন আমরা যদি চাই যে আমরা ব্যবহার করতে চাচ্ছি n1 এর আইটা, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে,
n1 স্কোপ রেজলিউশন, তারপর আই। এখন আমরা প্রিন্ট পাবো 10 পাচ্ছি। যদি আমরা বলি n2 আইটাকে যাচ্ছি n2 ভেতরে, তাহলে আইয়ের মান হবে 20। আর যদি n3 আই চাই তাহলে কি পাচ্ছি 30 পাচ্ছি। তাহলে আমরা আমাদের নিজস্ব তিনটা আলাদা আলাদা নেম স্পেসের ভেতরে আই নামেই একই ভেরিয়েবল আছে, তারপরেও আমরা এটা ব্যবহার করতে আমাদের কি করতে হচ্ছে, স্কোপ রেজলিউশন অপারেটরটা ব্যবহার করতে হচ্ছে। এখন আমরা যদি চাই যে আমরা অলওয়েজ n1টাকেই চাচ্ছি, তখন ফোর্সিবলি আমাদের লিখতে হবে ইউজিং নেম স্পেস n1। তাহলে এখন যদি আমরা জাস্ট শুধু আই লিখি, তাহলে এই আইটা কার আই বোঝাবে, যেহেতু আমরা বলতেছি ইউজিং নেম স্পেস n1, অর্থাৎ n1 এর ভিতরে যদি কোনো একটা ভেরিয়েবল থাকে তার নাম হচ্ছে আই, এই আই নামে যদি অন্য কোথাও থেকে থাকে আমরা ওইটাকে ইগনোর করছি। এখন যদি প্রিন্ট দিই আমরা 10 পাবো। আমি যদি লিখতাম ইউজিং নেম স্পেস n2 কি পাচ্ছি 20 পাচ্ছি। যদি লিখতাম ইউজিং নেম স্পেস 3 তাহলে কি পেতাম আমরা 30 পেতাম। আজকের ক্লাসে আমরা জানলাম কেন ইউজিং নেম স্পেস স্ট্যাটিকটা লিখি, এটা লেখাটা ভালো প্র্যাকটিস কিনা, আর যদি লিখেও থাকি কেন লিখি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস।